পার্টে আমরা একটু থিঙ্কিং লেভেলটা একটু চেঞ্জ করতে হবে আমাদের। সেটা হলো আমাদের ডক্টররা যখন আমাদের ট্রিটমেন্ট দেন, দেখেন আপনি গিয়ে যদি বলেন যে স্যার ব্যথা, আর ওষুধ লেখা শুরু করে, ব্যথা কি পায়ের ব্যথা আর মাথার ব্যথা কি সেম? দুটোর মেডিসিন কি এক না। পায়ের ব্যথার উৎস এবং মাথার ব্যথার উৎস কি এক না। যার কারণে এই লাইনটা খেয়াল করবেন, এখানে লেখা আছে সমস্যা সমাধানে কাম অ্যান্ড লজিক্যাল অ্যাপ্রোচ। আমরা হিউম্যান বডিতে যেভাবে ট্রিটমেন্ট, যদি আমরা কেউ ডক্টর না, কিন্তু হিউম্যান বডিতে যে ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন আমরা ডক্টরের কাছে যাই, ব্যাক এন্ডে ব্যাক ক্যালকুলেটেশন যখন সে চিন্তা করে, সে কীভাবে চিন্তা করে? লজিক্যাল অ্যাপ্রোচ দেয়। কি চিন্তা করে? লজিক্যাল অ্যাপ্রোচ। আপনার কম্পিউটারে সলভ করার সময় লজিক্যাল অ্যাপ্রোচ দিতে হবে। লজিক্যাল অ্যাপ্রোচ কি দেখেন, প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা এখানে লেখা নেই, 1 নম্বর প্রশ্নটা মুছে গেছে, যে কম্পিউটার অন হচ্ছে না। এখন লজিক্যাল অ্যাপ্রোচটা কোথা থেকে শুরু হবে? প্রথমে কম্পিউটার অন হওয়ার জন্য কি কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট কি? বিদ্যুৎ, তাই না? কম্পিউটারে ইলেকট্রিসিটি আছে কিনা। এরপর ইলেকট্রিসিটিটা আসবে কোথা থেকে? একটা ক্যাবলের মধ্যে দিয়ে। ক্যাবল থেকে কোথায় যাবে? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই থেকে কোথায় যাবে? মাদারবোর্ডে। এরপরে কম্পিউটারটা অন হবে। তো এই যে লজিক্যাল অ্যাপ্রোচের কথা বললাম, যে আপনার ধাপে ধাপে সেইগুলো আপনাকে ভেবে বের করতে হবে। আর এইভাবে যদি আপনি দেখেন মাদারবোর্ডের কথা যদি বলি, মাদারবোর্ড না, পাওয়ার সাপ্লাই প্রথমে যাব আমরা। মাদারবোর্ড পরে আসছে। পাওয়ার সাপ্লাই চেক দেওয়ার ক্ষেত্রে আমাদের যদিও একটা আসে, যদি হ্যাঁ আপনি চেক করে দেখলেন ওই ইলেকট্রিসিটি তো আছে। ইলেকট্রিসিটি থাকার পরে আপনার যেখানে কেবল লাগাচ্ছেন ওইখানে প্লাগটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এবার কেবলটা ঠিক আছে কিনা, ঠিক আছে। অ্যান্ড কেবলটা আসার পরে, যেহেতু আমরা কম্পিউটারে হার্ডওয়্যার শিখবো, এই জন্য কম্পিউটারে প্রথমে পাওয়ার সাপ্লাই আমরা চেক দিব। পাওয়ার সাপ্লাই ফ্যান ঘুরলে পাওয়ার সাপ্লাই ঠিক আছে, আর পাওয়ার সাপ্লাই ফ্যান না ঘুরলে পাওয়ার সাপ্লাই বন্ধ। এখন আপনাদের কোনো চেকার লাগবে না, শুধুমাত্র এই ছবিটা ভালো করে দেখেন, এবং এই ছবিটা দেখার পরে যেই দিক থেকে আপনাদের যদি হাত দিয়ে স্পর্শ করে দেখানো যেত তাহলে আরও ভালো হতো, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের ছবি থেকে বোঝানোর। আমরা এইখান থেকে কাউন্ট করেন, প্রথমে 1 2 3 4, ওকে। 4 নম্বর পিনের কেবলটা অন্য আদার্স পিন হয় ডান দিকে অথবা এই পাশে, যে কোনো পিনের সাথে জয়েন করলেই ফ্যান ঘুরবে। কোন ফ্যান ঘুরবে? পাওয়ার সাপ্লাই ফ্যান ঘুরবে। আপনারা পাওয়ার সাপ্লাই কি দেখছেন? ফিজিক্যালি দেখছেন? এই যে পাওয়ার সাপ্লাই, যে এটা, এই পাওয়ার সাপ্লাই যে ফ্যানটা না, এটা ঘুরবে। কখন ঘুরবে? যখন আমরা এইখান থেকে, এই যে আমরা কাউন্ট করব, যেদিকে আপনার এই পার্ট করা আছে এই দিকটা, এই দিক থেকে গুনবো 1 2 3 4, 4 নম্বর পার্ট। এটা যদি ভুলে যান, আমাদের কেবলের মধ্যে 24টা কেবল আছে, এর মধ্যে ব্লু সাইনের একটা কেবল, ইউনিক কেবল, দেখেন এই কেবলের মতন কোনো কেবল রিপিট করা নাই। এটা ফ্যানের লাইন। এটাতে আমরা বিদ্যুৎ দিব দুইভাবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। দিলে ফ্যান ঘুরবে। যদি ফ্যান ঘুরে তাহলে এর ভিতরে যত ফাংশনগুলো আছে, ক্যাপাসিটর বা ট্রানজিস্টর যা আছে, এই প্রত্যেকটা ট্রানজিস্টর আলাদা আলাদা মান। আমি যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটা ট্রানজিস্টর পরিমাপ করতে পারতো, বুঝতে পারছেন? ট্রানজিস্টরের মেজারমেন্ট কত এম্পিয়ার পাওয়ার আছে ওইটার মধ্যে, ওইটা মেজারমেন্ট করতে পারতো, যার কারণে সে আরও কনফিডেন্ট হয়েছে আর কি। তো যাই হোক, তা আমরা পাওয়ার সাপ্লাই এই জায়গায় আমরা দুইটা, এই সবুজ কালার এবং রেড কালার, এবার আপনি গুগল করবেন, গুগল করে এই ছবিগুলো, আমি কিন্তু আমার রিসোর্সের পিকচার দিই নাই। গুগল আজকের গুগল আর 5 বছরের আগের গুগল আর 5 বছর পরের গুগল কিন্তু এক না। আপনি ইন দ্যাট টাইমে, ওই টাইমে আপনি গুগল করে বের করবেন। এবং এখানে আমরা যে চেক আপ, এটা আমরা যেই সুইচের কথা বললাম, এই সেম সুইচের কাজ করে এখানে দেখেন আবার পাশাপাশি দুইটা জয়েন্ট দেওয়া আছে, এখানেও জয়েন্ট দেওয়া আছে। তো এই যে জায়গাগুলো আছে, এখানে আপনার টু দ্য পিন, এখানে কারেন্ট শর্ট করবে না। আর যদি আপনার অনেকে অবজেকশন করেন যে স্যার আমার বাসার কম্পিউটার আর্থিং করে, আর্থিংয়ের ব্যাপারটা বলে, আর্থিং যদি করে জোরে করে ধরবেন, চাপ দিয়ে ধরবেন, আপনার বডি তখন হয়ে যাবে, ইলেকট্রিসিটি হয়ে যাবে, এবং ওই ইলেকট্রিসিটিতে আপনি পড়ে যাবেন না কি, ঠিক আছে? ওই ইলেকট্রিসিটি আবার মাঝে মাঝে বডিতে নেওয়া ভালো, ঠিক আছে? বাতের ব্যথা যাদের আছে তাদের ভালো হয়ে যাবে। যা, এটা আমি পরীক্ষিত না, এমনিতে বললাম। ওই ফ্লপি ডিস্কের আমরা শেষ করলাম। দ্বিতীয় প্রশ্নে যাই। এখন লজিক্যাল অ্যাপ্রোচে প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই সচল কিনা এটা চেক করলাম। এখন দেখলাম ও পাওয়ার সাপ্লাই তো ঠিক আছে, পাওয়ার সাপ্লাই তো ফ্যান ঘুরে। তখন কী করবেন? দ্বিতীয় হলে র্যাম খুলে আবার লাগান। র্যাম খুলে আবার লাগাবেন বলতে, র্যামের যে জায়গাগুলো আছে সেগুলো শুধু খুলবেন আর লাগাবেন না, র্যামের একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা দেখেন বা গুগল করে আপনার অনেক ইনফরমেশন আজকে আপনি পেয়ে যাবেন।
র্যাম ক্লিন, যেন র্যাম ক্লিন লিখে র্যাম দেখি, এই র্যাম ক্লিন করার জন্য আমরা ইরেজার দিয়ে র্যাম ক্লিন করি, এবং ইরেজার দিয়ে র্যাম ক্লিন করার পরে দেখা যায় 80% কম্পিউটার আবার পুনরায় রান করে, 80% কম্পিউটার পুনরায় রান করে। এবং র্যাম মারা যায় কখন তা যদি বলেন যে স্যার র্যাম একেবারে ডেড কখন বুঝবো, আমি একটু দেখাই র্যামের পিকচার, শুধু র্যাম দিলে তাহলে ইরেজার দ্বারা ইরেজার ক্লিন করাটা আমি দেখাইনি, এরপর ছবিটা চেঞ্জ করব। ইরেজার যদি না থাকে তাহলে হোয়াইট পেপার, আপনার এই যে সাদা পেপারে কিন্তু কার্বন আছে, আপনারা তো জানেন, শুধু সাদা কাগজ, একদম ফ্রেশ সাদা কাগজে কার্বন আছে, ওই কার্বনের স্পিডে যদি অনেক দ্রুত ঘষেন তাহলে কার্বনের স্পিডে একটা তাপমাত্রা তৈরি হয়, ওই যদি আপনার কালো রঙটা, কালো কালিগুলো সব উঠে আসে, সেই ক্ষেত্রেও আপনার পরিষ্কার হয়ে যায়। এবার আসেন র্যাম চেক দেওয়া, র্যাম কি একেবারে ডেড নাকি আপনার এমনিতেও বেঁচে আছে, সেই ক্ষেত্রে আপনাদের র্যাম যদি একবারে ডেড কখন বুঝবেন, দেখেন এইখানকার একটা র্যামের পয়েন্টে আমরা একটা, প্রত্যেকটা র্যামে এটা আছে চেকার পয়েন্ট, এটাকে কি বলে চেকার পয়েন্ট। আমরা বুকে ব্যথা হলে কোথায় হাত দিই, বুকে হাত দিয়ে আমরা হার্টবিটটা দেখি, তাই না? জ্বর আসলে কোথায় হাত দিই, কপালে হাত দিই, হাত দিয়ে আমরা টেম্পারেচারটা পরিমাপ করার চেষ্টা করি। ঠিক সেম, দিস ইজ দ্য চেকার পয়েন্ট, প্রত্যেকটা র্যামে আছে। এখানে চেক দিয়ে আপনি কিচ্ছু না, কোনো মেশিন লাগবে না, এখানে শুধু আপনার নাক দিয়ে দেখবেন এটা পুড়ে গেছে কি না, যদি পুরা কালি কালি আপনার ধোয়া আসে তাহলে র্যাম ডেড। এই র্যামটা বাংলাদেশে ঠিক হবে না, এই র্যামের স্লটটা চাইনিজ স্টুডেন্টরা বাংলাদেশে কিছু আছে, ওনারা র্যামটা নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার ওভেনে আসেন, আমরা কেক বানাই, ওই ওভেনের মধ্যে দেয়, স্ক্যান করে ওরা এই র্যামটা আবার ঠিক করে ফেলে। তার মানে এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা প্রচুর দাম, এই প্লাস্টিকটা, এবং দামের বড় কথা না, প্রচুর দাম কথা বলাটা সেইভাবে যুক্তি আসে না। যুক্তিটা হলো এইটা ম্যানুফ্যাকচার করাটা ভীষণ হার্মফুল। আজকে গুগল করে ইউটিউবে যাবেন, লিখবেন হোয়াইট সিমেন্ট, এবং আপনারা জানেন কি জানি না, রাশিয়া এবং এই যে কি ইউক্রেনের যে যুদ্ধটা লাগছে না, হ্যাঁ, এটা আপনার ব্যাকএন্ডের ঘটনা জানেন কি না, এই প্রোডাক্টটা রাশিয়ার তৈরি করার মতো করে অনেক কাঁচামাল আছে, যার কারণে আমেরিকা চাই ওইটা আমি রাখতে, আর রাশিয়া চাই রাশিয়ার কাছে রাখতে। এবং চাইনিজ একটা প্রদেশ, ওরা ছাই ফেলতে ফেলতে একটা প্রদেশ পুরাই ফেলছে শুধু এই প্রোডাক্টটা তৈরি করার জন্য, শুধু এই প্লাস্টিকটা। মাদারবোর্ডে যে প্রিন্টিং যেটা করবে, এটা তো প্রিন্টিংয়ের মধ্যে কাজ হয়, এবং প্রচুর লাগে না, আমরা নতুন মাদারবোর্ড কিনি আবার ফেলে দিই, আবার কিনি আবার ফেলে দিই, মোবাইলের মেমোরি কার্ড, এমনকি আমাদের ওয়াচ ঘড়ির যেই ব্যাকএন্ড যে ডিজিটাল ঘড়ির যেই বোর্ডটা, এইটাও এই প্লাস্টিকের তৈরি, যার কারণে এটা রিইউজ করার জন্য খুব বেশি উৎসাহিত করা হয়, এজন্য আমরা এটা ফেলি না বা দাম বেশি। যাই হোক, তা আমরা এখানে চেক দিয়ে কী করবো, র্যামটা ঠিক আছে কিনা চেক দিবেন, ওকে। এরপরে যে হ্যাঁ র্যাম তো এখানে পড়ে নাই, ঠিক আছে, তার মানে আপনি ধরে নেবেন এটা ঘষলে আবার রিস্টার্ট দিবে, ওকে। 2 নম্বর সমাধান শেষ। তারপরে সমাধানে যদি আমরা যাই, সিমোস ব্যাটারি, ঘড়ির একটা ব্যাটারি আছে, আপনারা ছোটোবেলায় ঘড়ির ব্যাটারি কেউ আপনার চেক করে দেখছেন? হ্যাঁ, ঘড়ির ব্যাটারি চেক দিয়েছেন কীভাবে? 3 ভোল্টের ব্যাটারি, 3.5 ভোল্টেরটা আরও ভালো কাজ করে এখন। এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটার বডি যদি আপনি একটু উল্টিয়ে ধরেন তাহলে যে ফিচারটা আসবে, এই সিমোস ব্যাটারিটা ঘড়ির টাইম, যে ঘড়ি আপনার মাদারবোর্ডের টাইম ঠিক রাখে, এবং বন্ধ করলে এই যে আপনি এইটা দিয়ে দেখাইতে পারবো আমরা, লিথিয়াম ব্যাটারি যেটা বলা হয়। এই লিথিয়াম ব্যাটারির এইখানটায় আপনার প্লাস এবং মাইনাস, এই পিছনের বডিটা প্লাস আর মাঝখানে এটা হলো মাইনাস, এই মাঝখানেরটা হলো প্লাস। এই জায়গাটায় যে আমি কীভাবে দেখাই, এতটুকু ঘর করি, এই জায়গাটায় যদি আপনারা ট্রাই করে দেখবেন, এই জায়গাটায় যখন আপনার মানে আমি কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, আমরা যে এম্পিয়ার মেশিন দিয়ে চেক করি, ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনি চেক দিবেন কিভাবে সেটা দেখাচ্ছি। এই জায়গার অংশ এবং এই জায়গার অংশ, এই 2 জায়গার অংশে যদি একটু জিব্বার মাথাটা দেন তাহলে একটু কারেন্ট শর্ট করবে, ঝিঝি করবে। যদি করে তাহলে ব্যাটারি ঠিক আছে, তাহলে আপনি আবার ব্যাটারিটা ইউজ করবেন। আর ব্যাটারি রিচার্জ করার চেষ্টা করবেন না, ব্যাটারি রিচার্জ করলে ফায়ার করতে পারে। তার মানে এই ব্যাটারি রিচার্জ করার মতন কোনো চার্জার আমাদের মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিবেন না। কিন্তু ঘড়ির ব্যাটারি, আমরা যে পেন্সিল ব্যাটারি ঘড়ি ব্যাটারি লাগাই না, এই ঘড়ির ব্যাটারি কিন্তু রিচার্জেবল ব্যাটারি বানানো যায়, যারা একটু ঘাটাঘাটি করেন তারা জানেন। তো জিব্বা দিয়ে যদি মনে হয় যে একটু ঝাঁজ দিচ্ছে বা একটু মরিচের মতন জ্বলে উঠছে, তাহলে ব্যাটারি ঠিক আছে, আবার লাগিয়ে ব্যবহার করতে পারবেন। আর যদি না জ্বলে, ললিপপের মতো লাগে, তাহলে এটা বাদ। এবং এই ব্যাটারিটার দাম অল্প টাকা, পাতা 20 টাকা,
একটা 8টা থাকে, তাহলে কত হলো? 3-4 টাকা, সর্বোচ্চ 5 টাকা। আমরা নিজেরা আমাদের কম্পিউটার সার্ভিস করাইছি, এই ব্যাটারি ঠিক করে লাগাই দিছে 500 টাকা, 1000 টাকা নিচ্ছে, কিছুই না। ডিসপ্লে আসে না, একটু নাড়াচাড়া দিয়ে ব্যাটারি লাগাই দিছে, ভাই ঠিক হয়ে গেছে। কত বিল? 500 টাকা। কি বুঝতে পারছেন? আপনাদের এটা কিন্তু মাদারবোর্ডেও থাকে, সরি আপনার ল্যাপটপেও থাকে, ল্যাপটপ কম্পিউটার দুইটাতেই থাকে। তো আমরা একটা প্রবলেমের মধ্য দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম দেখলাম, গেল। দ্বিতীয় প্রশ্নটা, মনিটর অন হচ্ছে না, এখন কি করবেন? কম্পিউটার আপনি তাকায় দেখলেন, ও আচ্ছা চলছে তো, ফ্যান ঘুরে, সুইচ ঘুরে, সব ওকে, লাইট জ্বলে, আমার এখানেও আমাদের লাইট আছে, সব জায়গায় লাইট আছে, কিন্তু মনিটরে অন হয় না, তখন কী করবেন? এবার আবার যান লজিক্যাল অ্যাপ্রোচ। একটা মনিটর চালু হওয়ার জন্য কী কী কেবল থাকে? ভিজিএ কেবল, পাওয়ার কেবল। ভিজিএ কেবল ঠিক আছে কি না, পাওয়ার করলেন। ভিজিএ কেবলটা আমরা দেখি, যে আমাদের অনেকেই গুগল করে আমরা ভিজিএ কেবলটা দেখি। ভিজিএ, ভিডিও গ্রাফিক্স অ্যাক্সিলেটর, ভিজিএ কেবল। এই ভিজিএ কেবলটা আমাদের রঙিন, আগে আমরা সাদা কালো থেকে রঙিন টেলিভিশনে আসলাম না, রঙিন টেলিভিশনে আসার পরে আমাদের এই ভিজিএ কেবল বা এই কালার কম্বিনেশনগুলো আসার পরে এখন আর কালার টেলিভিশন দেখা লাগে না, এর চেয়েও বেশি কালার, 8-16টা কালার আমরা এই ভিজিএ কেবলের মধ্যে দেখতে পাই। এই কেবল যদি আমরা মনে হয় যে এই কেবলগুলো একটু চেঞ্জ করে দেখা দরকার, যে কেবলটা চেঞ্জ করবেন, পাওয়ার চেক করবেন, তাহলে আমাদের মনিটর অন হচ্ছে কি হচ্ছে না সেই অ্যাপ্রোচটা বেরোয় যাবে। কি ক্লিয়ার? এর পরের অপশনে যাই। এইটা আপনাদের খুব মেজর প্রবলেম দেখে, কম্পিউটার বারবার রিস্টার্ট নিচ্ছে, একদম মানুষের ব্রেনে, মানুষের সাথে একটু তুলনা দিই। কম্পিউটার বারবার রিস্টার্ট বলতে তাপমাত্রা নিয়ন্ত্রণ, যেমন আমাদের গরমের মধ্যে অনেক হিট স্ট্রোক করে না, বারবার অজ্ঞান হয়ে যায় বা মাথা ঘুরে, ঠিক আছে, মাথা ঘুরলে সাধারণত আমরা মাথা ধরে বসে পড়ি, ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অনেক ব্যবস্থা আছে। এক্সট্রা কুলিং ফ্যান দেওয়া আছে, সিলভার সিঙ্ক, আপনার হিট সিঙ্ক ব্যবহার করা আছে, এক্সট্রা কুলিং ফ্যান ব্যবহার করা হয়। তো এত কিছুর পরেও যদি ব্যবহার আপনার ঠান্ডা না হয়, আরও মূল গভীরে যেতে হবে। সেটা কি? হিটিং প্রবলেম সলভ করার জন্য আমরা একটা পেস্ট ইউজ করি, যেটার দামও অনেক কম, থার্মাল পেস্ট। চিনেন কি পেস্ট? থার্মাল পেস্ট। থার্মাল পেস্টে এরকম সিরিঞ্জের মধ্যে পাওয়া যায়, এক সিরিঞ্জের দাম 20 টাকা। একটা সিরিঞ্জ দিয়ে মিনিমাম 15 থেকে 20টা কম্পিউটার ঠিক করা যায়। এটা হয়েছে কি, যাদের দেখবেন মাথা গরম, তারা মাথার তালুতে যদি তেল দেন, একটু পরে মাথার তেল শুকায় দেয়, এমন হয় না? নবরত্ন দেন নাকি? যারা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে তাদের আরও ভালো। তো এখন এই জায়গাটায় 6 মান্থ পর পর এই যদি কুলিং ফ্যানের আপনার অনেক বেশি টেম্পারেচার নেয়, বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি হয়। বাংলাদেশের বিষয় বলতে আমাদের যে ওয়েদার, অধিকাংশ বাসায় কম্পিউটার ব্যবহার করার নিয়ম হলো এয়ার কন্ডিশন রুমে। এয়ার কন্ডিশন রুমে তো নাই, বরং এমন জায়গায় রাখি আমরা কম্পিউটার, বক্সের ভিতরে বক্স, তার ভিতরে বক্স, তার ভিতরে বক্স। হ্যাঁ, চুলা, হ্যাঁ এই চুলাও থাকে। আবার দেখবেন যেসব এই বাসায় আপনার ওই যে ইউপিএস আইপিএসের ব্যাটারি আছে না, একই রুমে কম্পিউটার না রাখা ভালো, একই রুমে রাখা যাবে না। তার মানে একই রুমে ম্যাগনেটিকভাবে এই যে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো দেখছেন না, এই যে আপনার এই বোতামের মতন, এই ট্রানজিস্টারগুলো আলাদা আলাদা ওই যে আপনার এই যে অ্যাসিড টানে আর কি, বাইরে থেকে টানে, ওগুলো জাম হয়ে যায়। তো যাই হোক, এই থার্মাল পেস্টটা আগে এইভাবে প্যাকেটে পাওয়া যেত, ছোটো ছোটো প্যাকেটে, আর এখন পাওয়া যায় এইভাবে সিরিঞ্জের মধ্যে। 6 মান্থ, আফটার 6 মান্থ ওইটা থার্মাল পেস্টটা মুছে ফেলে নতুন পেস্ট দিয়ে আবার আপনি কুলিং ফ্যানটা বসাই দেবেন। দিস ইজ দ্য ফাইনাল ট্রিটমেন্ট। যখন দেখবেন আর আপনার কোনোভাবে হচ্ছে না, তাহলে হিটিং প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম। এইবার কম্পিউটার ধীরে চলে, কম্পিউটার ধীরে চলার জন্য যে রান প্রোগ্রাম, সেটার জন্য কিছু ডিফ্রেকশন আপনার আমরা ডিস্ক ক্লিন আপ করি। তার জন্য কয়েকটা টুলস আছে, আমি এটা লেখা আছে নিচে। আমরা ডিস্ক ক্লিন আপটা নিচে নিয়ে যাই। নিচে আমাদের কয়েকটা টার্মস দেওয়া আছে, লেখা আছে। এটার মধ্যে নাই, তাহলে আমি প্রথমে দিই। প্রথমে দেওয়ার পরে আমি আবার ভিডিও রেকর্ডে দিয়ে দিচ্ছি। ডিস্ক ক্লিন আপ হলো, রান প্রোগ্রামে যাব আমরা, রান প্রোগ্রামে লিখব। রান প্রোগ্রামে 3টা বিষয়, যেহেতু আমার মুখস্থ আমি লিখলাম, এখানে ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ট্রি, প্রিসেন্ট, রিসেন্ট। হ্যাঁ, প্রথমে আমরা রিসেন্ট ফাইল,
ওকে করার পরে কম্পিউটার ধীরে চলার ক্ষেত্রে এটা একটা মেজর কারণ হতে পারে, যেটা আপনার অনেকগুলো ক্র্যাশ ফাইল জমা পড়ে, এগুলো রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে কম্পিউটারের যে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেটা অনেক সময় দেখা যায় আপনার 4 GB র্যাম 2 GB আপনার ভরে গেছে, এবং আমরা দেখেন পরিমাণটা আমরা এখন আবার বুঝতে পারবো। তারপর আবার আমরা রানে যাই। রানে যাওয়ার পরে আমরা এর পরের প্রোগ্রামে যাই, সেটা হলো টেম্প ফাইল ক্লিন করব। হ্যাঁ, স্কিপ করে করে কিছু ফাইল ডিলিট করতে হবে। যে কিছু ফাইল, আমি তো কম্পিউটার চালাচ্ছি, অনেক কাজ করছি, অনেক কাজের ক্ষেত্রে কিছু ফাইল অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকা ফাইল ডিলিট হয় না। ওকে, এটা ডিলিট হচ্ছে না। দেখেন আপনাদের বাসায় কম্পিউটার এমন হতে পারে কিছু ফাইল ডিলিট হবে না। এইটার ট্রিটমেন্ট হলো, এখনও রিস্টার্ট দিতে পারছি না আমি যেহেতু রেকর্ড হচ্ছে। ট্রিটমেন্ট হলো কম্পিউটার প্রথমে রিস্টার্ট দিবেন, দিয়ে কোনো কাজ করবেন না, সরাসরি রানে আসবেন। তার মানে অন্য কোনো প্রোগ্রাম অন হওয়ার আগেই আপনি এটা ডিলিট করে দিবেন। এই হলো টেকনিক। ওকে, এরপর আবার আমরা রানে যাই। রানে যাওয়ার পরে রিসেন্ট তো করলাম, সরি, প্রিফেস, PREFETCS, প্রিফেসের পরে কন্টিনিউর পরে আবার যে ফাইল আসছে কন্ট্রোলে ডিলিট। হ্যাঁ, এখন আমি যে পরিমাণটা দেখাই যে কি পরিমাণ ফাইল জমা পড়ছিল, দেখেন আমরা যদি রিসাইকেল বিনে যাই, আমরা জানেন যে রিসাইকেল বিনে ডিলিট হওয়া ফাইল জমা থাকে। রিসাইকেল বিনে যদি আগের কিছু ফাইল ছিল এমটি করে দিই, এমটি করে দিতে গেলে দেখাচ্ছে না ফাইলটা, সরি, 68 আইটেম, প্রায় 700 আইটেম জমা পড়েছিল। এবং আপনার বাসায় গিয়ে দেখবেন এইভাবে প্রায় 1 GB পর্যন্ত ডাটা এইভাবে জমে আছে, যারা অনেক দিন করেন না, 1 বছর করেন না। আমি যেহেতু গত মাসে আবার দেখাইছি, আবার এই মাসে দেখাইলাম, এই জন্য কম ডাটা এখানে জমা পড়ছে। তো যাই হোক, এরপর এইভাবে ডিস্কগুলো ক্লিন আপ করবেন। এবং আরেকটা সংক্ষিপ্ত উপায়, যে আপনি আবার রানে যাবেন, যাওয়ার পরে ট্রি হলো রিফ্রেশ করার জন্য আমরা মাউসে ক্লিক করে যে রিফ্রেশটা হচ্ছে, এটা দেখেন আমাদের প্রথমবার যত টাইম নিল এখন আরও কম টাইম নিবে। এভাবে টাইম কমতে থাকবে, এভাবে আপনার আস্তে আস্তে টাইম কমতে থাকবে। আপনারা কম্পিউটারে ভালো একটা গতি নেওয়ার জন্য এই কাজটা করে থাকবেন। ওকে, এরপরের প্রশ্ন চলে যায়, আমরা কোথায় ছিলাম, বারবার এটা মেজর কারণ। আর ইউএসবির আহামরি মেজর না, এটা পোর্ট চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। উইন্ডোজ বুট, এটা বুট মানে কি আমরা গতদিন বলেছিলাম, মনে আছে বুট মানে কাকে বলে? বুট এমনি ফুল এলিভেশন মুখস্থ বলা লাগবে না, বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার, এটা বুট বলা হয়। এবং আপনার ব্যাখ্যার ভাষায় বুট কাকে বলে? সিদ্ধ না করে ভাজি করলে, ভাজলে যেটা হয় সেটা নাকি? হ্যাঁ, ছোলা বুট না, সফটওয়্যারের ক্ষুদ্র অংশকে কি বলা হয়? বুট বলা হয়। সফটওয়্যারের মানব দেহের ক্ষুদ্র অংশকে কি বলা হয়? কোষ। কোষেরও ক্ষুদ্র অংশ আছে নাকি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আছে না? তা এইটা আপনার এই বুট বলা হয় কি? সফটওয়্যারের ক্ষুদ্র অংশকে। এখন উইন্ডোজ বুট মেজর প্রবলেম আপনার কম্পিউটারের মধ্যে, দেখেন আমি গুগল করে দেখাই, উইন্ডোজ বুট বিল্ড হচ্ছে না, এটাকে কি মোডে আসে দেখেন। এই যে উইন্ডোজ বুট নট ফাউন্ড দেখাবে, এই যে নট ফাউন্ড প্রবলেমটা দেখেন। এই যে এরকম কম্পিউটার আপনাদের দেখছেন কিনা? কম্পিউটার চালাতে চালাতে এরকম হয়েছে কিনা? হয়েছে না? মেজর প্রবলেম। বুট কি? ওই যে অপারেটিং সিস্টেম দিয়েছিলেন, ওই অপারেটিং সিস্টেম আর কাজ করতেছে না, তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ড্যামেজ হয়ে গেছে, তখন আপনাকে আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে। কি ক্লিয়ার? তাই অপারেটিং সিস্টেমের কোনো অংশ ড্যামেজ হলে বুট প্রবলেম দেয়, তখন নতুন করে আপনার উইন্ডোজ দেওয়া লাগে। কি ক্লিয়ার? এটা কিন্তু খুব মেজর প্রবলেমে পড়বেন আপনারা, তখন আপনার এটা মনে রাখবেন। ভাইরাসের প্রবলেম 2-3টা প্রবলেম, এটা খুব ইজি। ভাইরাস হলে কি হয়? ভাইরাস মানে কি? পোকামাকড়। এই ভাইরাস মানে কি? আমরা ভাইরাস বলতে সাধারণত পোকামাকড়ের কথাই কল্পনায় চলে আসে। এখানকার ভাইরাস মানে কি? হ্যাঁ হ্যাঁ, হিউম্যান ব্রেনের মধ্যে আমি বলি, ধরেন একই সাথে একই মুহূর্তে আপনি অনেক বেশি দুঃখজনক ঘটনা, অনেক বেশি আনন্দজনক ঘটনা নিতে পারবেন? নিতে পারবেন না।
এইবার একই, হ্যাঁ, এবারে যে ভাইরাসের কথা, যে কথাটা হিউম্যান ব্রেনে কীভাবে হয়, মানে একটা ভুলে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কোনোভাবে ওটা ভুলতে পারছেন না, বারবার চলে আসছে আপনার ব্রেনে, তখন আপনি হয়তো বা স্লিপিং পিল খান, অথবা একটা যদি কেউ ভালো গুড হ্যাবিট থাকে মেডিটেশন করেন, অথবা নামাজ পড়েন, সেজদায় চলে যান, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে আপনি এটা রিমুভ করার চেষ্টা করেন। এই যে বারবার চাচ্ছেন না, চলে আসছে মাথার মধ্যে, দিস ইজ দ্য ভাইরাস। আর কম্পিউটারের ভাইরাস যারা ওয়েব ডিজাইন করছেন তারা জানবেন, ধরেন আমি HTML দিয়ে একটা প্রোগ্রাম করলাম, জাভা দিয়ে একটা প্রোগ্রাম করলাম, দুইটা প্রোগ্রাম যে একজন আর একজনের বিরুদ্ধে, এটা আপনি জানতেন না। ঘটনা বুঝতে পারছেন? এবার দুইটা প্রোগ্রাম HTML এবং জাভা, দুইটা দিয়ে আপনি ঘড়ি তৈরি করলেন, বডি, যে আমাকে টাইম দিবে, ঢোকা মাত্রই টাইম দিবে, ঢোকা মাত্রই টাইম দিবে। এবং এখন কতটা ডেভেলপ হচ্ছে দেখেন, আপনি যদি এই রুমে আমি যদি ড্রয়িং করে দেখাই দিই, এই রুমের মধ্যে একজন মানুষও কমবে না, কমলেই বিপ দিবে, বিপ আওয়াজ করবে, পুরা রুমটায় মধ্যে লাইট বিপ দিবে। তার মানে আপনার যে চেয়ারে রিমোট জব যে করবেন, এটা সামনে যুগ আসছে রিমোট জবে। চেয়ার থেকে উঠলেই আপনি সুইচ দিতে পারবেন, 5 মিনিট আপনার ব্রেক টাইম, আপনি সুইচ দিয়ে ব্রেক টাইমে চলে যাবেন, তখন আর বিপ দিবে না। এবার কয় জায়গায় বিপ দিবে, বসের মোবাইলে বিপ দিবে, আপনার মোবাইলে বিপ দিবে, ম্যানেজারের মোবাইলে বিপ দিবে, হ্যাঁ, নোটিফিকেশন না, বিপ দিবে, বিপ মানে লাইট, বিপ বলতে মানে বিপ কোনটাকে বলে, লাইট জ্বলে নিবে না, এটাকে বিপ বলা হয়। আমরা তো কী করি, অ্যালার্ম দিলে সাইলেন্ট করে দিই, অ্যালার্ম দিলে সাইলেন্ট করে দিই, লাইট অটোমেটিক অন হবে অফ হবে, অন হবে অফ হবে, আপনি দেখবেন না কেন? হ্যাঁ, পুলিশের গাড়ির মতো। তো যাই হোক, ভাইরাসের কনসেপ্টটা দেখেন, যদি এইভাবে পপ আপ আসে আমাদের কাজ করতে বিরক্ত হয়, তখন আমরা অ্যান্টিভাইরাস ডেভেলপ করছি। এবং সবথেকে সুখবর হলো, উইন্ডোজের 11 এবং 10 ভার্সনে আমরা ডিফেন্ডার বলে উইন্ডোজের ডেডিকেটেড, মানে আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে, আপনার গিফট দিয়ে দিচ্ছে ডেডিকেটেড অ্যান্টিভাইরাস ডিফেন্ডার। সেটা ব্যবহার করার কারণে আপনারা এখন আর অ্যান্টিভাইরাস আপনাদের লাগে না। আর আগে অ্যান্টিভাইরাস আমি মাসে 12,000 টাকার অ্যান্টিভাইরাস ইউজ করতাম, এই বিক্রি করতাম 10-12 হাজার টাকা, একবারে বান্ডেল কিনতাম, 20-30 হাজার টাকা বান্ডেল কিনতাম, মনে করেন 2-3 মাস ধরে খালি অ্যান্টিভাইরাসই বিক্রি করতাম। এখন আর নাই, এখন আপনাদের ইউজের জন্য। এবং আমার যেটা মানে মূল প্ল্যান আপনাদেরকে নিয়ে, যে আপনারা এই বিষয়গুলো কোথার থেকে জানবেন, এই বেসিকে ভর্তি হয়েছেন, এই বেসিকের দোহাইতে এই অ্যাডভান্স লেভেলের সব টপিক জানবেন। তার মানে আপনাদের তো নিজেকে আপনারা একটু আরাম দিতে চান, রিল্যাক্স করতে চান, শিখতে চান না। যেহেতু দুর্ভাগ্যজনকভাবে ভর্তি হয়ে গেছেন, এখন আপনাদের শেখাই লাগবে। এবং এই টপিকসগুলো নিয়ে সামনে আরও রিসার্চে যেতে হবে আপনাদের, এই জন্য আমি কোনো জায়গায় না আটকাই, তাই একটু পরে বুঝবেন। এখন সফটওয়্যার, এবার আসেন সফটওয়্যার নট রেসপন্ডিং, এটা কী ধরনের কাজ দেখেন। আপনার অনেক সময় একটা কম্পিউটারে বসলেন, সফটওয়্যার নট রেসপন্ডিং। এবং আমি আমার এক্সপিরিয়েন্সে, ওই যে আপনার স্যারের নাম কী জানো স্যার, মাহবুব স্যারের থেকেও অনেক বেশি বয়স্ক, আমি একজনের কাছে ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে পরিচয় দিতে চায় না, পরে এক সময় বলছে ভাই পরিচয় দিব, কিন্তু আপনি কারোর সাথে বলবেন না। আমি ঠিক আছে বলবো না। কিসে ভর্তি হয়েছে? কম্পিউটার বেসিক কোর্সে। কত টাকা কোর্স ফি? আমাদের কোর্স ফি বরাবরই বেশি থাকে, 2500 টাকা। আজ থেকে 2-3 বছর আগের ঘটনা। সে আমাদের সচিবালয়ের একজন মানে উচ্চ লেভেলের সচিব, সে বলছে ভাই আমি 2 ঘন্টা বসেছিলাম, কম্পিউটার বন্ধ করার জন্য আমি লোক আসতেছি, আমি কম্পিউটার বন্ধ না করে আসতে পারতেছি না, কালকে 2-3 দিন বন্ধ, আমি যদি বন্ধ না করে যে আমার যদি উপর থেকে ফোন আসে যে বন্ধ না করে কেন আসলেন। আর সচিব স্যারের কম্পিউটার তো যে কেউ বুঝতে পারে না, তার তো সামনে বসে কম্পিউটার অন করে বের হইতে হবে। ভাই আমাকে কম্পিউটার খালি অন করাটা দেখে আমার মুক্তি দেন, অফ করা আর অন করা। তো এইটার ফি কম দেয়, যখন আটকে যায় তখন কত বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এই জন্য এই ছোটোখাটো বিষয়গুলো একটা সময় অনেক ইস্যু হয়ে যাবে। এই জন্য আপনারা যেহেতু টাইম আছে আপনারা ব্যবহার করেন। আর এইটা সেই রকম একটা প্রবলেম, আপনারা তো বললেন যে ও ঠিক আছে, এখানে বরাবর আপনারা অপারেটিং আসলেন, ওয়ার্ডে ক্লিক করলেন, পেজ ওপেন, কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আর হবে না। আপনি একটা কম্পিউটার বসবেন, ওয়ার্ডে ক্লিক করবেন আর পেজ ওপেন হচ্ছে না, এই প্রবলেমটা দেখাবে যখন এই সফটওয়্যার ইজ নট রেসপন্ডিং। আপনার ওয়ার্ডের যে কাজটা আমরা সফটওয়্যার দিয়ে রাখছি, আমরা তো প্রতি সপ্তাহে চেক দিই, প্রবলেম হলে গিয়ে চেক দিই, সফটওয়্যার ইনস্টল করে দিই। এটা তো আর বাসায় করবেন না, হঠাৎ করে এটা নাই, প্রবলেম দেখাবে নট রেসপন্ডিং। এই নট রেসপন্ডিং প্রবলেমটা কীভাবে ফিক্স করবেন? এর আগে যে কম্পিউটার যে কাজটা আমরা দেখিয়েছি, কন্ট্রোল প্যানেলে যাবেন, এটা আনইনস্টল করে দিয়ে সুন্দর করে নতুন করে আবার ইনস্টল করবেন। ওকে, এরপরে এখানে আমরা লিখে দিছি রেড সিগন্যালে। এই শিটটা আপনাদেরকে আজকে দিয়ে দিব আপনাদের গ্রুপে। আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন না? যারা জয়েন নাই তারা এখনও জয়েন হন নাই,
তাহলে 2-3 দিনের শীট আপনারা কেমনে নেবেন? আজকে যাওয়ার সময় দাঁড়ায় থেকে জয়েন হবেন, ঠিক আছে, দাঁড়ায় থেকে জয়েন হবেন, এরপরে যাবেন। আর ইন্টারনেটের আহামরি বিষয় না, সাধারণত ইন্টারনেট কানেকশনগুলো আমাদের ইন্টারনেটের যারা আছেন তারা ফিক্সড করে। আইপি কনফ্লিক্ট এটা একটা বিষয় আছে, যে আইপি কনফ্লিক্ট, ডিএনএস, এই দুইটা প্রবলেমই যদি কখনো হয়, নির্দিষ্ট একটা ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না। এইটা আইএসপি যে সার্ভিসটা যারা দিয়ে থাকেন তাদেরকে ফোন করে বলবেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আপনি এটা ফিক্স করে দিন। তারা ওই প্রবলেমটা ফিক্স করে দেবে। এটা আপনার ঘর থেকে করতে পারবেন না বা আপনার কম্পিউটার থেকে করতে পারবেন না। হার্ড ডিস্ক ডিটেক্ট হচ্ছে না, এটা আবার লজিক্যাল প্রবলেম। যেন হার্ড ডিস্কের কেবলটা, হার্ড ডিস্ক কানেক্টর যেন আমরা দেখি সাটা কেবল, সাটা কেবল দেখেন, এই কেবলটার দাম 15-20 টাকা বা 12 টাকাও আনা যায়। এই কেবলটার কারণে, এই কেবলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার হার্ড ডিস্ক পাচ্ছে না। তখন আপনি এই কেবলটা খালি জাস্ট এই পিন দিয়ে টান দিবেন, টান দিয়ে খুলে রিপ্লেস করে দিবেন। ওকে, এখন যদি আপনি কনফার্ম হলেন যে কম্পিউটার সাধারণত হার্ড ডিস্ক এত দ্রুত নষ্ট হয় না, এই কেবলটা নিয়ে গিয়ে যদি আপনি কোনো দোকানে দেন, ভাই এই কেবলটা লাগবে, তাহলে আপনি চেঞ্জ করে কম্পিউটারটা ঠিক হয়ে যাবে। আপনি আর ক্যারি করে, আর ভয় যদি পান যে হাত দিলে কি হবে না হবে না, সমস্যা নেই, আগে গুগল করে নেবেন। যদি মনে হয় এই কেবলটা কীভাবে খুলবেন, ইউটিউবে সার্চ দিবেন যে কীভাবে চেঞ্জ করে, এই ক্লিপটা 1-2 বার ট্রাই করলে আপনি পেরে যাবেন। ওকে, এখানে আপনার মোটামুটি সবার জন্য আমি স্পিচটা দিচ্ছি, যারা পারে ভালো, যারা পারে না তাদের জন্য বেশি নোট থাকবে আর কি। পেন ড্রাইভ ডিটেক্ট হচ্ছে না। পেন ড্রাইভের একটা বিষয় হলো, পেন ড্রাইভ সাধারণত আপনার ফ্ল্যাশ মেমোরি লাগানোর সাথে সাথেই কম্পিউটার ডিটেক্ট করার কথা, যদি না করে সেই ক্ষেত্রে ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আপনার, যেহেতু কম্পিউটার আমাদের পেন ড্রাইভ লাগানো নাই, ম্যানেজে যাবেন, ম্যানেজে গিয়ে আপনার ডিস্ক ম্যানেজমেন্ট, এই শুধু ম্যানেজমেন্টে গেলে হবে। এখান থেকে অ্যাকশন যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আসবে, রিফ্রেশ অপশন। এখান থেকে রিফ্রেশ করলে অ্যাকশনটা বারবার আপনাকে রিফ্রেশ করতে করতে নিয়ে নেবে। আর যদি না নেয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ওই পেন ড্রাইভে প্রবলেম। ওকে, যে পেন ড্রাইভটা আপনার চেঞ্জ করা লাগবে। র্যামের প্রবলেমের জন্য যে বললাম ইরেজার দিয়ে ক্লিন করবেন। আর একটা বিষয়, MimiTest26 একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনার র্যাম টেস্ট করতে পারবেন। র্যাম টেস্ট বলতে র্যামের ফাংশনগুলো ঠিক আছে কি না এটা চেক করতে পারবেন। তার জন্য একটা ডিভাইস লাগবে, তার জন্য একটা আলাদা একটা ছোটো একটা ডিভাইস লাগবে, র্যামে স্লটে লাগিয়ে মিমিটেস্ট দিয়ে, মিমটেস্ট বলে আমরা, মিমটেস্ট দিয়ে টেস্ট করতে পারবেন। এই যে ওয়েবসাইটটা দিয়ে দেবো আপনাদের, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা মিমটেস্ট 86 এটা ওয়ার্ল্ডে একটা ওয়েবসাইট আছে। আর প্রিন্টার কাজ করছে না, প্রিন্টারে একটা প্রবলেম হয়, প্রিন্টার সাধারণত কাজ করবে, ওটা সমস্যা নেই। কিন্তু আপনারা যারা ওয়ার্ডের কাজ করছেন আপনারা এইখানে আটকে যাবেন। প্রিন্টার ক্লিয়ার, কাকে বলে? কাকে বলে বলতে আপনি কম্পিউটার অন করার আগেই অনেকগুলো কমান্ড দিয়ে রাখছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 অনেকগুলো কমান্ড দিয়ে রাখছেন। পরে যে কম্পিউটার অন করছেন হরহর করে আপনার পেজ বেরোইতেছে। এবার নতুন করে আর কমান্ডও নেবেন ওই অবস্থায়। সেই ক্ষেত্রে ক্লিন করলে কম্পিউটার আবার আগের মতো কাজ করবে। তবে সেই ক্লিন করার পরে আবার ডিভাইসটা রিস্টার্ট দিয়ে নেবেন। ব্লু স্ক্রিন, দিস ইজ দ্য বিএসডি যেটা বলা হয়, ব্লু স্ক্রিনটা মেজর প্রবলেম, যেটাকে ফেটাল ইরর আমরা বলি হার্ডওয়্যারের ভাষায়। ফেটাল ইরর বলতে, ফেটাল মানে কি? কপাল নাকি? ফেটাল মানে কি? ফেটাল মানে বড়, প্রধান কিছু। ফেটাল ইরর, এটাকে বলা হয় ফেটাল ইরর। এই ব্লু স্ক্রিন বলতে মানুষই যে বলে না যে অনেক হিট হলে, অনেক ব্যথা পেলে এটা চোখে শস্য ফুল দেখে, বলে না? আসলে দেখে কিনা আমি জানি না, সে এটা চোখে এটা ঘোলা হয়ে যায়, দৃষ্টিটা ঘোলা হয়ে যায়। কম্পিউটার একটা সিগন্যাল দেয় আপনাকে, আমাদের ইউজারকে। দেখেন এই ইউজার কিন্তু সে শক করে দেয় না, আমরা যারা ইউজ করতেছি কম্পিউটারের সামনে বসে, আমাদেরকে বিভিন্ন সিগন্যাল দেয় যে আমার এই অবস্থা। সে ব্লু স্ক্রিন দেখে বুঝবেন ফেটাল ইরর হয়েছে। ফেটাল ইরর কোথায় হয়? বড় ধরনের আঘাত না পেলে, যেমন বলে না মাথায় অনেক বড় ধরনের আঘাত পাইছে, এটা খুব সহজে অ্যাকিউর করা সম্ভব না। এই জায়গা থেকে ফেটাল ইররের কথাটা আসে। সেটা হলো র্যাম, রোম, মাদারবোর্ড, প্রসেসর, এই 4টা হলো প্রবলেমে হলে ফেটাল ইরর হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটা একটা করে চেক দিবেন। র্যাম একবার, রোম একবার, র্যাম খুলে চেক দিবেন, রোম খুলে চেক দিবেন কেবল টেবল ঠিক আছে কিনা। মাদারবোর্ড এবং প্রসেসর, এটা আমি এখন একটু পরে বলছি। ডাটা রিকভারি, হঠাৎ হ্যাং হলে, থার্মাল পেস্ট, র্যাম সমস্যা, ওকে, হার্ড ডিস্ক সমস্যা, মাদারবোর্ড সমস্যা। মাদারবোর্ড এবং কুলিং ফ্যান 24 নম্বরটা, বুট ডিভাইস নট ফাউন্ড, এটা আমি আগে দেখিয়ে ফেলছি। মাদারবোর্ডে যে প্রবলেম সেটা দেখেন। মাদারবোর্ডের প্রবলেমটা একটু হিউম্যান বডির সাথে আমাদের মিল আছে। সেটা হলো আমরা এখানে পালস দেখি না,
এখানে যারা পালস দেখতে পারেন কিভাবে দেখেন? কেউ পারেন এখানে যারা পালস দেখতে পারেন? কেউ কে পারেন? আপনি পারেন না? হ্যাঁ, বুঝেন না? এখন পালস যদি অনেক জোরে প্রেশার করে আপনাকে, পালস ভিতরের রক্তনালী থেকে জোরে প্রেশার করে, তাহলে কি বুঝেন? তার প্রেশার হাই হয়ে গেছে। আর যদি একবার নার্ভ খুঁজে পাচ্ছেন না, আস্তে 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 আস্তে, এবং আমি নিজে যতটুকু বুঝি, যেমন যাদের প্রেশারের রোগী এভাবে যখন আমরা পালসটা মাপি তখন এত জোরে বিট দিয়ে আপনি ঠেলে আপনার হাতটা সরাই দিতে যাবে। দিস ইজ দ্য, আপনি উনি হয়তো মেডিকেলের সাথে জড়িত, উনি আরও বুঝবে। সেম ব্যাপার কম্পিউটারে প্রসেসর লাগানো অবস্থায় ফ্যান লাগাবেন না, বিদ্যুৎ দিবেন, দেওয়ার পরে এই যে 3টা ফিঙ্গার না, এই 3 ফিঙ্গার, এই 3টা ফিঙ্গার আস্তে করে প্রসেসরের উপর বসাবেন। বসানোর পরে মেজার করবেন, কম্পিউটার অন করা কিন্তু সুইচ দেওয়ার পরে ধীরে 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 যদি তাপমাত্রাটা আসে তাহলে কম্পিউটার, মাদারবোর্ড এবং প্রসেসর ঠিক আছে। আর যদি দেখেন একবারে মানে হাত দেওয়ার সাথে সাথে অনেক টেম্পারেচার হয়ে গেল আর হাত রাখতে পারছেন না, তাহলে এটা মাদারবোর্ড অথবা প্রসেসর প্রবলেম। এবং দুইটা আলাদাভাবে আইডেন্টিফাই যদি করতে চান তাহলে হবে যে প্রসেসরটাকে রিপ্লেস করে মাদারবোর্ডটা রিপ্লেস করবেন না, আগে আগে প্রসেসরটা রিপ্লেস করে দেখবেন পাচ্ছি কিনা, যদি পেয়ে যায় ভালো, আর না পেলে আপনার তখন আদারওয়াইজ অন্য ট্রিটমেন্ট নিতে হবে। অন্য ট্রিটমেন্ট বলতে রিপ্লেসমেন্ট। আর আপনাদের আর একটা সুখবর হলো, বাংলাদেশে এখন আমরা সাধারণত যেই মানের লেভেলে আসছি, কম্পিউটার আর আমরা পুরাতনগুলো ইউজ করছি না, করছি? আপনারা কি মোবাইল পুরাতন ইউজ করেন? এখন কম্পিউটার কেউ ইউজ করেন? 20-15 হাজার টাকা দিয়ে নতুন কম্পিউটার পাওয়া যায়। আমাদের ব্যবহার করা পুরাতন জিনিসগুলো এখন আফ্রিকা বা এর থেকে নিম্নমানের দেশগুলোতে ব্যবহার হচ্ছে। একটা টাইমে কিন্তু বাংলাদেশে আসতো, সেগুলোর এখন বাংলাদেশে আসে না, এখন বাংলাদেশ থেকে পুরাতনগুলো যায়। সেই ক্ষেত্রে আপনার ওই যে সার্ভিসিংয়ের কথা যদি বলেন, একটা মাদারবোর্ড, নতুন মাদারবোর্ডের দাম পড়ে 3000 টাকা, 3500 টাকা মিনিমাম, আর ওইটা সার্ভিস করতে লাগবে 2000 টাকা। তাহলে কোনটা করবেন? সার্ভিস করবেন? করবেন না। আর একটা সার্ভিস বলতে মাদারবোর্ড স্ক্যানার মেশিনের দাম 7 থেকে 8 লাখ। বাংলাদেশে একটা কোম্পানিতে আছে, সেটা হলো আপনার এই মম আইটিতেই খালি ওই মেশিনটা আছে, আর কোথাও নাই। সেখানে চার্জ করে কি 3 দিন, 7 দিন, 1 সপ্তাহ সিরিয়ালে থাকতে হয়। সারা বাংলাদেশ থেকে ওখানে মাদারবোর্ড আসে। কোনগুলো সার্ভিস করে? যেগুলোর কপি নাই আর সেইগুলো সার্ভিস করে, আর যেগুলোর কপি আছে সেগুলো আমরা কিনে ফেলি। আর ড্রাইভার, যেটা প্রত্যেকটা ভিজে ড্রাইভার যখন বিল্ডিং থাকে সেটার দরকার নাই। ড্রাইভার সফটওয়্যার কেন প্রয়োজন? কম্পিউটার যে কোনো হার্ডওয়্যার সফটওয়্যার চালু করার জন্য ড্রাইভার সফটওয়্যার লাগে। প্রত্যেকটা ড্রাইভার, যেমন একটা ঘড়ির ড্রাইভার সফটওয়্যার আছে, মাদারবোর্ডের আছে, সব কিছুর আছে। তো এই 26টা প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমাদের এই কোর্সের ক্লাসটা শেষ হলো। এখন লাস্ট টপিক্সে যেটা আমরা টিপসটা দেখাবো না, টিপসটা ধরে রাখেন। এতক্ষণ যা পড়লেন সব ভুলে যান, নাকি অলরেডি ভুলেই গেছিলেন? মনেই কিছু রাখেন নাই, তাই না? এখন এই কয়টা বিষয় মনে করে যাবেন। সমস্যা কি? মোটা দাগে যেটা বলা হয়, মোটা দাগে আপনি প্রবলেম বুঝে যান। কম্পিউটার অন হয় না, পাওয়ার সাপ্লাই, র্যাম, হার্ড ডিস্ক, কেবল ইত্যাদি। কম্পিউটার ডিসপ্লে আসে না, র্যাম, ভিজিএ, মনিটর চেক করুন। স্লো পারফরমেন্স, ভাইরাস স্ক্যান করবেন, স্টার্ট আপ ক্লিন, যেটা আমি ট্রিতে করলাম। ইন্টারনেট চলে না, ল্যান ওয়াইফাই কানেক্টর। আর এখান থেকে সবথেকে সুবিধাজনক বিষয় হলো ইন্টারনেটে যে আমাদের সিগন্যালটা আছে, এই সিগন্যালটা যদি দেখেন যে কাজ করে না, হ্যাঁ, সেটা আপনার যারা আইএসপি প্রোভাইডার আছে তাদের সাথে কথা বললে এটা ঠিক করে দিবে। আর বারবার রিস্টার্ট হয়, ওভার হিটিং, পাওয়ার ইস্যু। পাওয়ার ইস্যুটা এত সিক্রেট দেন, কয়টা কেবল দেখালাম? 24টা কেবল দেখালাম না? 24টা কেবলে একটাও আপনার কারেন্টে শর্ট করবে না, বুঝতে পারছেন? প্রত্যেকটা কেবলে আপনি হাত দিতে পারবেন, রিল্যাক্সে হাত দিবেন, কাজ করবেন। যদি করেও আর্থিং করবে, আর্থিংয়ে ভয় পাওয়া দরকার নাই। কি বুঝতে পারছেন? তো এইটা ছিল আপনাদের মোটামুটি আপনাদের এই টিপসগুলো। আর একটু যে প্রবলেম, যে নিয়মিত হার্ডওয়্যার ক্লিন করুন, ইউপিএস ব্যবহার করুন, কম্পিউটার সফটওয়্যার আপডেটেড রাখুন, আর ডাটা ব্যাকআপ রাখতে ভুলবেন না। এটা হলো কম্পিউটারের ডাটা স্টোরেজ, যারা ডাটায় যে নিউ গোল্ড বলা হয়, যদি কোনো কারণে ডাটা হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা গুগল দাবি করে গুগল 3 লেয়ারে ডাটা রিজার্ভ করে, কিন্তু আপনার বিভিন্ন গোয়েন্দা বা ব্যাকএন্ডে যারা কাজ করে তারা বলে না, গুগল আরও বেশি লেয়ারে ডাটা রিজার্ভ করে রাখছে। তার মানে ওদের ডাটা হলে যে পরিমাণ ডাটা রিজার্ভ হয়েছে, যদি পৃথিবীতে এই ডাটাগুলো ডিস্ট্রয় হয় কোনোভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। আমরা হিউম্যান যারা আছি কেন আর ঘুরে দাঁড়াতে পারবো না? মেডিকেল থেকে শুরু করে যত হিউম্যান রিসোর্স বলেন আর যত সায়েন্টিফিক্যাল যত রিসোর্স আছে সব আমাদের প্রায় 70% আপ অনলাইনে চলে আসছে। এখন আমাদের কাছে আর কাগজ কলম নাই। এখন যদি ডাটা হারিয়ে ফেলি
আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না, সেই ক্ষেত্রে পপুলেশনের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মানে অনেক মানুষ মারা যাবে যেটা ধারণা করা হয়। এই জন্য গুগল ডাটা রিজার্ভ করে 3 লেয়ারে। গুগল যদি বলে, গুগলের শেয়ার কিন্তু 92% সারা ওয়ার্ল্ডে, যত আপনার সার্চ ইঞ্জিন আছে ওর শেয়ার হলো 92%। এত বড় শেয়ারে সে যদি 3 লেয়ারে ডাটা রিজার্ভ রাখে, তাহলে আপনি আপনার পার্সোনাল ডাটা হারানোর ভয়ে কত লেয়ারে রিজার্ভ রাখবেন? হ্যাঁ, সেটা আপনার কাজের ইম্পর্টেন্সি অনুযায়ী ডাটাগুলো রিজার্ভ রাখবেন। আর ডাটাকে যারা আপনারা হয়তো এখন পার্সোনাল ইউজ করেন, এই জন্য ডাটা তো ইম্পর্টেন্ট না। আর একটা বিষয়, লাস্টে ছোট্ট একটা মেসেজ আছে, মেসেজটা কি? থ্যাংক ইউ। সবাইকে কি থ্যাংক ইউ বলে রাখবো? থিঙ্ক নাও মেসেজ, যে কোথার থেকে থিঙ্ক করবেন? কি দুশ্চিন্তা করবেন না সুচিন্তা করবেন? কম্পিউটারের স্টার্টিং জার্নিটা যদি এমন হয় যে ফার্স্ট ক্লাসে আমরা করলাম, সেকেন্ড ক্লাস করলাম, থার্ড ক্লাসে এইবার আপনি ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, যেমন আজকে অনেককে ভাইবা নিছি, যার কারণে আমি অনেক ক্লান্ত আর কি, মনে হয় 27 জনের সাথে ভাইবা নিছি। তো এখন আমি প্রশ্ন করে দেখি যে তারা ডেপথে ঢুকতে পারে না। ডেপথে যদি না ঢুকতে পারেন, আপনি তো মজা পাবেন না, এবং ওই নলেজ দিতে কোনো কাজে লাগবে না। আপনি আমরা যদি ছোটোবেলা থেকে সনদপ্রেমী, আমরা সার্টিফিকেট খুব ভালোবাসি, তা সার্টিফিকেট নেন, ঠিক আছে, কিন্তু সার্টিফিকেট নেওয়ার সাথে সাথে কিছু লার্নিং নেন যেটা আপনি এবং আপনার আশপাশের মানুষের কাজে লাগবে। কি ক্লিয়ার? তো যাই হোক, এই পর্যন্ত আমরা ভিডিও রেকর্ড রাখছি। এই ভিডিওটা, এই 2টা ভিডিও রেকর্ড, 3টা শিট,